প্রেম, রাজনীতি, দেবীর মাহাত্ম্য, কবির বুদ্ধি আর বাংলা কাব্যের অপূর্ব সৌন্দর্য সব একসাথে মিশে যে কাব্যটি বাংলা সাহিত্যে এক বিশেষ আসন দখল করে আছে, তার নামই হচ্ছে অন্নদামঙ্গল। কিন্তু অনেকেই এই কাব্যকে শুধু বিদ্যাসুন্দরের প্রেম কাহিনী হিসেবেই চেনে। আসলে এর ভেতরে আছে দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য, রাজশক্তির ছবি, সমাজ জীবনের ইঙ্গিত আর মধ্যযুগ থেকে আধুনিকতার দিকে এগিয়ে যাওয়া বাংলা সাহিত্যের এক অসাধারণ বাট। আজ আমরা কথা বলবো রায়গুণাকার ভারতচন্দ্র রায়ের অমর সৃষ্টি অন্নদামঙ্গল কাব্য নিয়ে। অন্নদামঙ্গল মূলত মঙ্গল কাব্য ধারার অন্তর্গত, তবে এটি চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গলের মতো সম্পূর্ণ লোকজ আবহের কাব্য নয়। এখানে দেবীর মাহাত্ম্য আছে, কিন্তু তার সাথে আছে রাজসভা, রুচিশীল ভাষা, প্রেমের নাটকীয়তা এবং কাব্যিক সৌন্দর্যের এক নতুন মাত্রা। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায় ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। তার কাব্যভাষা ছিল ঝরঝরে, অলংকারময়, ব্যঙ্গরাসপূর্ণ এবং শ্রুতি মধুর। তাই অন্নদামঙ্গল শুধু পড়ার জন্য নয়, শোনার জন্য অত্যন্ত আকর্ষণীয়। অন্নদামঙ্গল কাব্যের কেন্দ্রে আছেন দেবী অন্নপূর্ণা, যিনি অন্ন, জীবন, দয়া এবং মাতৃত্বের প্রতীক। অন্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই দেবী অন্নপূর্ণা শুধু ধর্মীয় দেবী নন, তিনি মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে জরুরি প্রয়োজনের দেবী। এই কাব্যে দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে শক্তি মানুষকে বাঁচায়, যে শক্তি ক্ষুধার মুখে অন্ন তুলে দেয়, সেই শক্তি সত্যিকার অর্থে পূজার যোগ্য। তবে অন্নদামঙ্গল সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে একটি বিশেষ অংশের জন্য, বিদ্যাসুন্দর কাহিনী। রাজকন্যা বিদ্যা নামের মতোই তিনি বিদ্যাবতী, সুন্দরী, বুদ্ধিমতী এবং আত্মমর্যাদাশীলা। অন্যদিকে সুন্দর, সাহসী, বুদ্ধিমান, প্রেমে দৃঢ় এবং ভাগ্যের পরীক্ষায় উত্তীর্ণ এক নায়ক। বিদ্যা আর সুন্দরের প্রেম শুধু চোখে দেখা প্রেম নয়, এটি বুদ্ধি, কৌশল, আকাঙ্ক্ষা, সাহস এবং সামাজিক বাধা ভেঙে এগিয়ে যাওয়ার প্রেম। রাজকন্যা বিদ্যার জন্য পাত্র নির্বাচন সহজ ছিল না, কারণ বিদ্যা ছিলেন সাধারণ রাজকন্যা নন, তিনি ছিলেন জ্ঞান, সৌন্দর্য ও গৌরবের প্রতীক। তাকে পেতে হলে শুধু রূপ বা বংশই যথেষ্ট নয়, দরকার বুদ্ধি, সাহস এবং যোগ্যতা। এই জায়গাতেই সুন্দর প্রবেশ করে কাহিনীতে। সুন্দর শুধু প্রেমিক নন, তিনি একজন পরীক্ষিত চরিত্র। তাকে নানা বাধা, কৌশল, বিপদ এবং সামাজিক সংকট পার হতে হয়। বিদ্যা ও সুন্দরের সম্পর্কের ভেতরে আছে আকর্ষণ, সংকেত, গোপনীয়তা, অপেক্ষা এবং মিলনের আকাঙ্ক্ষা। কিন্তু এই প্রেম সহজ পথে এগোয় না। রাজপ্রাসাদের নিয়ম, সমাজের চোখ, পরিবারের বাধা সবকিছু তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। প্রেম যখন প্রাসাদের ভিতরে জন্ম নেয়, তখন তা শুধু দুজন মানুষের বিষয় থাকে না, সেখানে জড়িয়ে যায় রাজনীতি, সম্মান, বংশ, ক্ষমতা এবং সামাজিক নিয়ম। বিদ্যা জানেন তার ভালোবাসা সহজে স্বীকৃতি পাবে না। সুন্দরও জানেন বিদ্যাকে পেতে হলে শুধু প্রেম করলেই চলবে না, তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। কাহিনীর ভিতরে নানা ছল, কৌশল, গোপন যোগাযোগ, সংকট এবং নাটকীয় মুহূর্ত তৈরি হয়। এই অংশগুলোতেই ভারতচন্দ্র তার কাব্য প্রতিভার সবচেয়ে সুন্দর পরিচয় দিয়েছেন। তিনি প্রেমকে শুধু আবেগ দিয়ে লেখেননি, লিখেছেন বুদ্ধি দিয়ে, রস দিয়ে, নাটকীয়তা দিয়ে। তাই বিদ্যাসুন্দর কাহিনী আজও শ্রোতাকে ধরে রাখে। অন্নদামঙ্গলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ভাষা। ভারতচন্দ্রের ভাষা কখনো মধুর, কখনো ব্যঙ্গাত্মক, কখনো রাসিক, আবার কখনো গভীর আবেগপূর্ণ। তিনি সংস্কৃত ঘন শব্দ, লোকভাষা, অলংকার, ছন্দ সবকিছু এমন ভাবে ব্যবহার করেছেন যে কাব্যটি শ্রুতি মধুর হয়ে উঠেছে। বাংলা সাহিত্যে ভারতচন্দ্রকে অনেক সময় মধ্যযুগের শেষ বড় কবিও বলা হয়, কারণ তার কাব্যে একদিকে মঙ্গল কাব্যের ঐতিহ্য আছে, অন্যদিকে নতুন যুগের রুচি ও সৌন্দর্য বোধেরও আভাস পাওয়া যায়। অন্নদামঙ্গল শুধু দেবীর মাহাত্ম্য কাব্য নয়, এটি সময়েরও দলিল। এখানে আমরা দেখি রাজসভা কেন্দ্রিক সংস্কৃতি, সমাজের শ্রেণীবিন্যাস, নারী পুরুষের সম্পর্ক, প্রেমের সামাজিক বাধা এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মানব জীবনের সম্পর্ক।
ভাবুন তো, একদিকে দেবী অন্নপূর্ণার মহিমা, অন্যদিকে বিদ্যা ও সুন্দরের প্রেম। একদিকে পূজা, অন্যদিকে প্রাসাদের গোপন আবেগ। একদিকে ধর্মীয় বিশ্বাস, আবার অন্যদিকে মানুষের স্বাভাবিক প্রেমের আকাঙ্ক্ষা। এই দুই জগৎকে এক কাব্যের মধ্যে মিলিয়ে দিয়েছেন ভারতচন্দ্র। এই কারণে অন্নদামঙ্গল শুধু ধর্মীয় কাব্য হিসেবে সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে বাংলা সাহিত্যের এক রস সমৃদ্ধ, নাটকীয় এবং শ্রুতিমধুর সৃষ্টি। বিদ্যা চরিত্রটি আমাদের ভাবায় তিনি শুধু সুন্দরী নন, তিনি শিক্ষিতা, বুদ্ধিমতী, সিদ্ধান্ত নিতে সক্ষম এক নারী। মধ্যযুগীয় কাব্যের ভেতরে এমন নারী চরিত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুন্দর চরিত্র আমাদের আকর্ষণ করে, কারণ সে শুধু প্রেমের জন্য অপেক্ষা করে না, সে চেষ্টা করে, বাধা পেরোয়, নিজের অবস্থান তৈরি করে। তার প্রেমে আছে সাহস, আর সেই সাহসই তাকে কাহিনীর নায়ক করে তোলে। আর দেবী অন্নপূর্ণা যেন পুরো কাহিনীর উপর এক অদৃশ্য আশ্রয় হয়ে থাকে। তিনি মনে করিয়ে দেন, মানুষের প্রেম, ক্ষমতা, রাজনীতি, অহংকার সবকিছুর আগে জীবনের মৌলিক সত্য হলো অন্ন, করুণা এবং জীবন ধারণ। অন্নদামঙ্গলের সাহিত্যিক গুরুত্ব এখানেই। এটি মঙ্গল কাব্যের শেষ পর্যায়ের এক উজ্জ্বল নিদর্শন, যেখানে দেবীর মাহাত্ম্য, রাজসভা সংস্কৃতি এবং রোমান্টিক কাহিনী একসাথে মিশেছে। বিসিএস চাকরি পরীক্ষা এবং বাংলা সাহিত্য পড়ুয়াদের জন্য অন্নদামঙ্গল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মনে রাখতে হবে, এর রচয়িতা রায়গুণাকার ভারতচন্দ্র রায়, এর জনপ্রিয় অংশ বিদ্যাসুন্দর কাহিনী এবং এর দেবী অন্নপূর্ণা। অন্নদামঙ্গল তাই শুধু একটি পুরনো কাব্য নয়, এটি বাংলা ভাষার সৌন্দর্য, প্রেমের নাটকীয়তা, দেবী ভক্তির বিশ্বাস এবং রাজসভা কেন্দ্রিক সাহিত্য রুচির এক অনন্য মিলন। যেখানে অন্নপূর্ণা মানুষের জীবনের আশ্রয়, বিদ্যা প্রেমের মর্যাদা, সুন্দর সাহসের প্রতীক, আর ভারতচন্দ্র বাংলা কাব্য ভাষার এক উজ্জ্বল কারিগর। তাই অন্নদামঙ্গল শুনলে আমরা শুধু একটি কাহিনী শুনি না, শুনি বাংলা সাহিত্যের এক পরিবর্তনশীল সময়ের শব্দ, রাজসভায় উচ্চারিত কবির কণ্ঠ, আর মানুষের প্রেম ও বিশ্বাসের চিরন্তন গল্প। আজকের প্রশ্ন, বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে এবং এর সবচেয়ে জনপ্রিয় প্রেম কাহিনীর নাম কি? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা সাহিত্যকে সহজ ও গল্পের মতো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের পর্বে বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।